হ্যালো এভরিওয়ান, আজকে আজকে আমাদের টপিক হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার অন সলিবিলিটি অফ সলিড ইন এ লিকুইড। এই পার্টটা আমাদের বুঝতে কিছু কিছু সামান্য জায়গায় একটু কনফিউশন থেকে যায়। ঠিক আছে, তো এটা আমরা আজকে ডিটেলসে আলোচনা করবো। তো শুরু করা যাক। ইফেক্ট অফ টেম্পারেচার অন সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড। ঠিক আছে, প্রথমে আগে আমরা বোঝার চেষ্টা করবো যে সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড মানে কি বোঝা যাচ্ছে। তার মানে বলতে চাচ্ছে যে ধরো না তোমার কাছে এক গ্লাস জল আছে। ঠিক আছে, এক গ্লাস জল আছে। এবার বাইরে থেকে আমি চিনি অ্যাড করছি বা লবণ অ্যাড করছি। তার মানে কি হচ্ছে, চিনিটা আর লবণটা হচ্ছে আমার স্টেট হচ্ছে সলিড স্টেট, আর জলটা হচ্ছে লিকুইড স্টেট, তাই তো? তার মানে আমরা জলের মধ্যে বাইরে থেকে সলিড অ্যাড করছি, চিনি অথবা লবণ। ঠিক আছে, এখন এটাই যে সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড মানে সলিডকে আমরা জলে ঢাল দিই, এবং জলে ঢালার পর তার হচ্ছে সলিবিলিটি, তোমার চিনিটা আর লবণটা কিভাবে মিশছে, কত তাড়াতাড়ি মিশছে, সেটা হচ্ছে সলিবিলিটি। এবং আমরা আজকে আমাদের যেটা আজকে টপিক সেটা হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার। টেম্পারেচার বাড়ালে বা কমালে সলিবিলিটি কি বাড়ে না কমে, সেটা আমরা আজকে আলোচনা করবো। ঠিক আছে, তো প্রথমে ধরে নাও তুমি একটা এক গ্লাস জল নিলে। ঠিক আছে, এক গ্লাস জলে যদি তুমি 2 চামচ সুগার দাও, 2 চামচ সুগার দাও, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে চিনিটা জলের মধ্যে ভালো করে মিশে যাবে। এবার তুমি কি করলে, আর এক গ্লাস সুগার নিলে, এই সরি আর এক গ্লাস জল নিলে, এবং অর্ধেক গ্লাস পর্যন্ত একবার চিনি ঢেলে দিলে। ঠিক আছে, এত পরিমাণ চিনি ঢালে। এবার এবার এই চিনিটা এই জলের মধ্যে গুলতে অনেক বেশি সময় লাগবে, তাই তো? কারণ চিনির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। আমি চাচ্ছি এই চিনিটা যেন তাড়াতাড়ি আরো সেলবেল হয়ে যায় বা মিশে যায় জলের সঙ্গে। তাহলে আমরা একটা এখানে কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি আমরা নিচ থেকে হিট দিই বা আমরা যদি এখানে আগুন ধরিয়ে দিই। ঠিক আছে, যদি আগুন ধরাই তাহলে দেখবো যে খুব তাড়াতাড়ি চিনিটা মিশে যাচ্ছে। তাহলে আমরা কি অবজারভেশন করলাম, অবজার্ভ করলাম যে টেম্পারেচার বাড়ছে যত, মানে হিট দিচ্ছে না, টেম্পারেচার বাড়ছে তত তাড়াতাড়ি, যত টেম্পারেচার বাড়ছে তত চিনিটা জলের জলের সঙ্গে মিশছে, তার মানে সলিবিলিটি বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এইটা কনক্লুশন আসতে পারি যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে সলিবিলিটি বাড়ছে, কার? সলিডের ইন লিকুইডে। ঠিক আছে, এবার এটা তো আমরা চোখে দেখলাম এবং হালকা করেও ফিল নিতে পারলাম, কিন্তু এটার পিছনে কারণ কি সেটা আমরা আজকে ডিটেলসে আলোচনা করবো। ঠিক আছে, তো এবার সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড, এই যে প্রসেসটা, মানে আমি চিনি জলে ঢালছি, হ্যাঁ, এবং সেটা সলিবল হচ্ছে, এই যে প্রসেসটা, এটা হচ্ছে এন্ডোথেরমিক প্রসেস। আর এটা কেন এন্ডোথেরমিক প্রসেস সেটা আমরা জানবো। ঠিক আছে, কি আমরা কি নিলাম, প্রথমে এক গ্লাস জল নিলাম এবং বাইরে থেকে চিনি অ্যাড করলাম। ঠিক আছে, এবং এখানে যে সলিউশনটা উৎপন্ন হলো সেটা হচ্ছে চিনি জলের সলিউশন। ঠিক আছে, তাহলে এখানে যে চিনিটা অ্যাড করা হয়েছে এটা হচ্ছে সলিউট, আর যে জলটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সলভেন্ট, এবং এই দুটো মিলে উৎপন্ন হয়েছে সলিউশন। যে সলিউশন, চিনি জলের সলিউশন। তাহলে এখানে আলটিমেটলি সলভেন্টের সঙ্গে সলিউটের বন্ড ফর্ম হয়েছে সলিউশনের মধ্যে, কারণ সলিউশনের মধ্যে সলিউট আর সলভেন্ট আছে, এবং সলিউট আর সলভেন্ট মিলেই সলিউশন উৎপন্ন হয়েছে। তার মানে সলিউট আর সলভেন্টের নিজেদের মধ্যে একটা বন্ড ফর্ম হয়েছে। ঠিক আছে, কেমিস্ট্রিতে আমরা জানি যে যখন নতুন কোনো বন্ড ফর্মেশন করে তখন এখান থেকে এনার্জি রিলিজ হয়, তার মানে এখান থেকে এনার্জি রিলিজ হবে। ঠিক আছে, নতুন বন্ড ফর্ম হওয়ার জন্য এখান থেকে এনার্জি রিলিজ হবে। কিন্তু এই বন্ডটা ফর্ম হওয়ার আগে কি করতে হয়েছে আমাদের, সলিউটের মধ্যে যে বন্ড আছে আর সলভেন্টের যে বন্ডটা আছে, এই বন্ডগুলোকে আগে ভাঙতে হবে, তাই তো? এই বন্ডগুলো না ভাঙলে তো সলভেন্টের বন্ড আসবে না বা নতুন বন্ড ফর্ম হবে না। তাহলে এই বন্ডগুলোকে ভাঙতে হবে, আর এই বন্ডগুলোকে ভাঙার জন্য বাইরে থেকে আমাকে এনার্জি দিতে হবে। ঠিক আছে, বন্ড যখন নতুন বন্ড ফর্ম হয় তখন এনার্জি রিলিজ হয়, কিন্তু যখন বন্ডকে ভাঙতে হয় তখন বাইরে থেকে এনার্জি লাগে। ঠিক আছে, এবার এখানে আমাদের সলিউটটা আছে সেটা হচ্ছে সুগার, তার মানে এর স্টেট হচ্ছে সলিড স্টেট। এবার সলিড স্টেটে যে পার্টিকেলস গুলো থাকে, যে মলিকিউল গুলো থাকে, তারা একে অপরের সঙ্গে অনেক বেশি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে অনেক হাই। তার মানে সলিডের মধ্যে যে বন্ডটা আছে এই বন্ডটাকে ভাঙতে অনেক বেশি পরিমাণে এনার্জি লাগবে আমার, তো কারণ সলিডকে ভাঙতে অত সহজ না। তার মানে সলিডকে বন্ডটা ভাঙতে আমার বাইরে থেকে অনেক বেশি পরিমাণে এনার্জি লাগবে। সেভাবে সলভেন্টের বন্ডটাকে ভাঙতেও আমাকে বাইরে থেকে এনার্জি লাগবে, কিন্তু সলিডের ক্ষেত্রে বেশি পরিমাণে এনার্জি লাগবে। ঠিক আছে, এবার এই পুরো সিস্টেমের মধ্যে যেটা আমরা আলোচনা করছি, ওভারঅল যদি আমরা দেখি,
যে পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে বন্ড ফর্ম হওয়ার জন্য তার চেয়ে বেশি পরিমাণ এনার্জি লাগছে বন্ড ভাঙার জন্য। তার মানে যদি আমরা এটাকে লিখি এনার্জি নিড ইজ গ্রেটার দেন এনার্জি রিলিজড, এটা বলতে পারি। ঠিক আছে, যেহেতু এনার্জি অনেক বেশি পরিমাণে লাগছে তার মানে আলটিমেটলি ওভারঅল এনার্জি সিস্টেমে আমাকে দিতে হচ্ছে। তার মানে যখন আমরা সিস্টেমে এনার্জি দেই তখন সেটাকে বলা হয় এন্ডোথার্মিক প্রসেস। তার মানে এটা হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস। তাহলে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হলো যে এটা হচ্ছে সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড ইজ এন এন্ডোথার্মিক প্রসেস। ঠিক আছে, এবার এন্ডোথার্মিক প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে সলিবিলিটি কেন বাড়ছে সেটাই আমরা আলোচনা করবো, এবং সেটা আলোচনা করবো একটা প্রিন্সিপালের মাধ্যমে, সেটা হচ্ছে লে চেটেলিয়াস প্রিন্সিপাল। ঠিক আছে, তাই যদি লে চেটেলিয়াস প্রিন্সিপালটা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের আজকে যেটা টপিক সেটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকর্ডিং টু লে চেটেলিয়াস প্রিন্সিপাল, এখানে কি বলছে, হোয়েন এ সিস্টেম এট ইকুইলিব্রিয়াম ফেস এনি চেঞ্জ such as temperature change, pressure change or concentration change, then the system tries to oppose that change and back itself stable again. ঠিক আছে, যদি আমরা সহজ ভাবে বুঝি, ধরুন তুমি একটা টেস্ট নিয়ে আসো এবং রিঅ্যাকশন করছো এ কে দিয়ে, তোমার কাছে এ আছে, এ কে দিয়ে রিঅ্যাকশন করছো এবং উৎপন্ন করছো হচ্ছে বি। ঠিক আছে, তার মানে তুমি এ থেকে বি উৎপন্ন করছো। ঠিক আছে, কোনো কারণে দেখলে যে এ থেকে বি উৎপন্ন হচ্ছে এবং তার সাথে সাথে টেস্ট টিউবটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, তুমি তো হাতে ধরে আছো, তাহলে অনুভব করতে হবে যে কোনো কারণে ধরো এটা মানে অনেকটা টেস্ট টিউবটা বি ফর্ম করার সময় গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এ থেকে বি উৎপন্ন হচ্ছে, তার সাথে সাথে হালকা হিট উৎপন্ন হচ্ছে, তাই তো? তার মানে আমরা লিখতে পারি যে হিট উৎপন্ন হচ্ছে। তাহলে কি হচ্ছে, অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল, হোয়েন সিস্টেম এট ইকুইলিব্রিয়াম, ধরো এ আর বি ইকুইলিব্রিয়াম আছে এবং এই সাইডে দেখো এক্সট্রা একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে হিট। ঠিক আছে, এ থেকে বি ছিল, বি থেকে এ ছিল, ইকুইলিব্রিয়াম ছিল, কিন্তু এখানে এক্সট্রা একটা জিনিস চলে আসে, হিট। তো যেহেতু এখানে এক্সট্রা হিট চলে আসে, সেই জন্য এই হিটটাকে অপোজ করতে যাবে বা কাউন্টার ব্যালেন্স করতে যাবে, সেক্ষেত্রে কি হবে, এটা এই এ থেকে আর বি হবে না, তখন রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়ে যাবে, মানে বি থেকে এর দিকে যাবে। কেন? কারণ এখানে এক্সট্রা একটা জিনিস চলে আসে, এটা হচ্ছে হিট। এই হিটটাকে অপোজ করার জন্য রিঅ্যাকশনটা বি থেকে এর দিকে যাবে, মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ঠিক আছে, এবার ধরে নাও তুমি এ থেকে বি উৎপন্ন করছো এবং তোমাকে হিট দিতে হচ্ছে সিস্টেমে। ঠিক আছে, এ থেকে বি উৎপন্ন করছো কিন্তু তোমাকে এই এ থেকে বি উৎপন্ন করার জন্য নিচ থেকে তোমাকে হিট দিতে হচ্ছে, মানে ধরে নাও তাপ দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, যেহেতু হিটটা এইদিকে আছে, এইটাকে অপোজ করার জন্য রিঅ্যাকশনটা এইদিকে যাবে, মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, ফরওয়ার্ড রিঅ্যাকশন। তার মানে আমরা দেখলাম এখান থেকে, তাহলে এখান থেকে সিস্টেম থেকে হিট রিলিজ হচ্ছিল, তার মানে এটা কি প্রসেস, এটা হবে এক্সোথার্মিক প্রসেস। সিস্টেম থেকে হিট রিলিজ হলে সেটাকে বলি আমরা এক্সোথার্মিক প্রসেস। আর এই যে উদাহরণটা দেখলাম এটা হচ্ছে তাহলে এন্ডোথার্মিক প্রসেস। এবার এখানে হিট বাড়ছে, মানে এখানে টেম্পারেচার বাড়ছে, হিট বাড়া মানে তো টেম্পারেচার বাড়া। এবার টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি হচ্ছে, রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড দিকে যাচ্ছে। ঠিক আছে, তার ক্ষেত্রে এক্সোথার্মিক প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড দিকে যাচ্ছে, যার ফলে রিঅ্যাকশনটা তোমার সলিবিলিটি কমবে, তাই তো? সেম ভাবে এন্ডোথার্মিক প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, হিট বাড়ছে মানে টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড দিকে যাচ্ছে। তার মানে আমরা যে আলোচনা করছি আমাদের টপিক সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড, যদি রিঅ্যাকশন ফরওয়ার্ড দিকে যায় সেক্ষেত্রে আমার সলিবিলিটি বাড়বে সেম ভাবে। তাহলে লে চেটেলিয়াস প্রিন্সিপাল থেকে আমরা এটা আলোচনা করে বুঝতে পারলাম যে যদি এক্সোথার্মিক প্রসেস হয় সেই রিঅ্যাকশনটা হবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, আর যদি এন্ডোথার্মিক প্রসেস হয় সেই রিঅ্যাকশনটা হবে ফরওয়ার্ড রিঅ্যাকশন। ঠিক আছে, যেহেতু আজকে আমরা আলোচনা করছি সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড এবং এটা আমরা আলোচনা করে দেখলাম যে এটা হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস, তার মানে এই রিঅ্যাকশনটা হবে ফরওয়ার্ড রিঅ্যাকশন। ঠিক আছে, ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে আমি যত সুগার ডালবো তত তাড়াতাড়ি সলিউবল হবে বা মিশে যাবে ভালো করে টেম্পারেচার বাড়ার সাথে সাথে। কেন? কারণ এটা হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এবার আমি যত কিছু বললাম যদি এক লাইনে লিখতে চাই বা বলতে চাই, সলিবিলিটি অফ সলিড ইন লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচার যত বাড়বে তত সলিবিলিটি ইনক্রিজ হবে। ঠিক আছে, কেন? কারণ এটা হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস। এন্ডোথার্মিক প্রসেস হলে কি হয়, টেম্পারেচার বাড়ার সাথে সাথে সেটা হবে ফরওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, এটা আলোচনা করা হবে। এবার মোস্ট অফ দা সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড এই প্রসেসটার ক্ষেত্রে মোস্ট অফ দা রিঅ্যাকশন হয় তোমার এন্ডোথার্মিক প্রসেস।
ঠিক আছে? কিছু কিছু এমন আছে যেগুলা মানে সলিড কে আমরা জলে সলিউবল করছি কিন্তু সেটা সহকারে এক্সোথেরমিক প্রসেস, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা জলে ঢালি তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একোয়াস সলিউশন পাবো, তার সাথে সাথে হিট উৎপন্ন হবে, কারণ এটা হচ্ছে এক্সোথেরমিক প্রসেস। ঠিক আছে? আর এক্সোথেরমিক প্রসেসের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে সলিউডিটি কমে, কেন? কারণ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়। তাহলে এই উদাহরণের ক্ষেত্রে সলিউডিটি বাড়ার সঙ্গে টেম্পারেচার বাড়ার এর ক্ষেত্রে টেম্পারেচার বাড়ার সাথে সাথে সলিউডিটি কমে থাকবে। ঠিক আছে? মোস্ট অফ দা মোস্ট অফ দা রিঅ্যাকশন তোমার সলিউডিটি অফ সলিড ইন লিকুইডের ক্ষেত্রে এন্ডোথেরমিক প্রসেস হয়, এই কারণে বলা হয় যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে সলিউডিটি বাড়বে। তাহলে আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ক্ষেত্রে সলিউড